আসসালামু আলাইকুম। আমি শতাব্দী হক, আরটি ইংরেজি, আবু সাইদ উচ্চ বিদ্যালয়, নাগরপুর, টাঙ্গাইল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে আলোচনা করব দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের প্যাসেজ ন্যারেশন নিয়ে। ন্যারেশন কথাটার সাথে তোমরা সবাই সুপরিচিত। ক্লাস 6 থেকে গ্রামারে ন্যারেশন করে আসছো তোমরা। প্যাসেজ ন্যারেশনটা এখন তোমাদের করতে হয়। তো ন্যারেশন হচ্ছে, শব্দের অর্থ হচ্ছে স্পিচ বা উক্তি। স্পিচ কি আমরা যা বলি, বক্তব্য, এগুলাই হচ্ছে ন্যারেশন বা উক্তি। তো ন্যারেশনের ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে ন্যারেশন দুই প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। তো প্রশ্নে সাধারণত তোমাদের ডিরেক্ট স্পিচ আসে, তো ডিরেক্ট থেকে তোমাকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তরিত করতে হয়। তো একটা প্যাসেজ ন্যারেশনে তোমাকে 6-7টা লাইন দেয়া থাকে, যে এখানে তোমাকে 6-7টা লাইনের মধ্যে থেকে প্যাসেজ ন্যারেশনটা সলভ করতে হয়। তো প্যাসেজ ন্যারেশনে প্রথমে তোমাকে খুঁজে বের করতে হবে হচ্ছে যে বক্তা এবং শ্রোতা কে বলছে কথাটা আর কাকে বলছে। একটা বক্তব্য কে বলছে এবং কাকে বলছে। তো এই বক্তা এবং শ্রোতা খুঁজে বের করার জন্য তোমাকে অবশ্যই অনুচ্ছেদ বা প্যাসেজটা খুব ভালোভাবে অর্থসহ বুঝে বুঝে পড়তে হবে। তো পড়ার পরেই তুমি খুঁজে পাবা যে বক্তা কে আর শ্রোতা কে। তো বক্তা এবং শ্রোতা খুঁজে বের করার পরপরই এখন দেখা যায় যে কোনো প্যাসেজ ন্যারেশনে আমরা দেখি শ্রোতা দেয়া থাকে না, শ্রোতার কথাটা উজ্জ্ব থাকে। তো শ্রোতার কথাটা যখন উজ্জ্ব থাকবে তখনও কিন্তু ওইখানে শ্রোতার কথা আছে। তুমি যদি অর্থটা ভালোভাবে বুঝে পড়তে পারো, তুমি কিন্তু শ্রোতাকেও খুঁজে বের করতে পারবা। এই জন্য ভোকাবুলারি ইয়াটা তোমাকে এনরিচ করতে হবে, তোমার ভোকাবুলারির দক্ষতাটাকে এনরিচ করতে হবে। তো এখন আসো, একটা ন্যারেশনে সাধারণত আমরা জানি কি কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে। দুইটা অংশ কি? যেমন দেখো, আমি একটা লাইন লিখছি। রহিম said, I am going to school. রহিম বলল আমি স্কুলে যাচ্ছি। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আচ্ছা, রহিম said I am going to school, এখানে রিপোর্টিং ভার্ব। তোমরা তো সাধারণত সেড দেখেই বুঝে গিয়েছো যে এখানে ভার্ব কোনটা। তো এখানেও ব্যতিক্রম হবে না, যে রহিম said, আমাদের এই সেডটা হচ্ছে আমাদের এখানে রিপোর্টিং ভার্ব। সেইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর I am going to school, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এটা হচ্ছে রহিম বলছিল, রহিমের স্পিচ, এটা রহিমের বক্তব্য যে I am going to school। তো এটা কি ইনভার্টেড কমা। তো ইনভার্টেড কমা এখানে যে শেষ হয়ে গিয়েছে। তো আশা করি রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। তো এখন চলো আমরা প্যাসেজ ন্যারেশনের কিছু নিয়ম দেখি। তো প্যাসেজ ন্যারেশনের শুরুতেই যে একজন বক্তার বক্তব্য 2টি, 3টি, 4টি থাকতে পারে, যে একজন বক্তা তার 4টা বক্তব্যই একটা ন্যারেশনের মধ্যে প্রকাশ করতেছে। তো তখন তুমি কি করবা? যে যদি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, যে বক্তার বক্তব্য যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়, তখন তুমি বক্তার
বক্তার বক্তব্য যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে হয় তখন তুমি রিপোর্টিং ভার্ব কিভাবে পরিবর্তন করবা। রিপোর্টিং ভার্বের পরিবর্তন করার সময় প্রথম ক্ষেত্রে যে সেইটটা থাকবে, আই মিন প্রথম সেন্টেন্সের যে সেইটটা থাকবে এই সেইটের পরিবর্তে হবে টোল্ড। প্রথম সেন্টেন্সের সেইটের পরিবর্তে তুমি বসাবা টোল্ড। দ্বিতীয় সেন্টেন্সের যে রিপোর্টিং ভার্ব সেইট যে থাকবে সেটার পরিবর্তে বসাবে অ্যাডেড। সেটার পরিবর্তে বসাবা অ্যাডেড। দ্বিতীয় সেইটের পরিবর্তে বসাবা অ্যাডেড। রিপোর্টিং ভার্ব সেইটের পরিবর্তে অ্যাডেড। এখন আসো, তিনটা যদি বাক্য থাকে তখন তুমি 3 নাম্বার সেইটের পরিবর্তে কি বসাবা। অ্যাসার্টিভ সেন্টেন্সের 3 নাম্বার সেইটের পরিবর্তে তৃতীয় সেইটের পরিবর্তে বসাবা ফার্দার অ্যাডেড। তৃতীয় সেন্টেন্সের পরিবর্তে বসাবা ফার্দার অ্যাডেড। এখন এই তো গেল হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তন, অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্বের পরিবর্তন। চলো আমরা দেখে নেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় তুমি কি করবা। ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্বটা তুমি কিভাবে পরিবর্তন করবা। ইন্টারোগেটিভ সেন্টেন্সের সময় যদি একই বক্তা পরপর কয়েকটি বক্তব্য, যে একই বক্তা তোমার পরপর কতগুলো বক্তব্য থাকে তখন তুমি কিভাবে তার রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করবে। তো ওই একইভাবে আমরা যেরকম অ্যাসার্টিভ সেন্টেন্সের সময় যখন দেখলাম যে একই বক্তার বক্তব্য যদি পরপর থাকে তখন আমরা কি করেছি, যে এখানে একই, তোমরা চাইলে লিখে নোট করে রাখতে পারো। প্রথমে যে সেইটটা থাকবে এইটার পরিবর্তে তুমি বসাবা হচ্ছে কি আস্কড। প্রথম রিপোর্টিং ভার্ব সেইটের পরিবর্তে বসাবে আস্কড। দ্বিতীয় সেইটের পরিবর্তে বসাবা এগেইন আস্কড। দ্বিতীয় সেইটের পরিবর্তে বসাবা এগেইন আস্কড। যদি একই বক্তার বক্তব্য তৃতীয় নাম্বারেও থাকে, তৃতীয় নং সেন্টেন্সেও থাকে, তখন তুমি বসাবা কি অলসো এগেইন আস্কড বা ফার্দার এগেইন আস্কড। রিপোর্টিং ভার্ব কার পরিবর্তে, সেইডের পরিবর্তে। তৃতীয় সেন্টেন্সেও যদি রিপোর্টিং ভার্ব সেইড থাকে তখন তুমি অলসো এগেইন আস্কড বা ফার্দার এগেইন আস্কড বসাবা। আশা করি তোমাদের কাছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন অন্যান্য যে আমাদের 3টা সেন্টেন্স বাকি রইল, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই সেন্টেন্সগুলোর যদি একই বক্তব্য পর আসে তখন তুমি কি করবা, তুমি হচ্ছে এগেইন দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা চলো এখন দেখি প্যাসেজ নারেশনে ইয়েস থাকলে কি হয়। ইয়েস থাকলে রিপ্লাইড ইন দা
affirmative. Yes থাকলে replied in the affirmative. No থাকলে replied in the negative. তো আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম রিপোর্টিং ভার্ব নিয়ে। এখন হচ্ছে ইয়েস থাকলে তুমি কি দিবা, নো থাকলে কি দিবা। চলো একটা উদাহরণের মাধ্যমে আমরা ব্যাপারটা পরিষ্কার করে ফেলি। দেখো, Zara said, I have done it. এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে said. Zara said. Yes আছে, yes এর নিয়মটা আমরা একটু আগে দেখালাম তোমাদের। Yes, I have done it. তো এটাকে আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তন করি। এটা কি দেখা যাচ্ছে? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে আমরা পরিবর্তন করি। সরি, যারা Zara replied in the affirmative and Zara replied in the affirmative and said that I, এখানে যারা হচ্ছে একটা মেয়ের নাম, she, I এর জন্য বদলে she হয়ে যাবে। have, have হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, have হয়ে যাবে had। Zara replied in the affirmative and said that she had done it. আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আমাদের উদাহরণটিতে ইয়েস ছিল, সেই জন্য আমরা কি দিলাম, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এবং পরবর্তী অংশটুকুকে আমরা এন্ড দ্বারা যুক্ত করে অ্যাসার্টিভের নিয়মে ইনডিরেক্ট করলাম। তো এখন চলো, প্যাসেজ ন্যারেশনের মধ্যে যদি তোমার স্যার থাকে তো তুমি তখন কিভাবে স্যারের পরিবর্তনটা করবে। স্যার থাকলে স্যারের পরিবর্তে তুমি দিবে রেসপেক্টফুলি। স্যারের পরিবর্তে দিবে রেসপেক্টফুলি বা পোলাইটলি। স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি বা পোলাইটলি। তো এখন কত কত সেন্টেন্সে দেখা যায় যে ইয়েস স্যার আছে বা নো স্যার আছে। হ্যাঁ, তো যদি ইয়েস স্যার বা নো স্যার থাকে তখন সেই স্যারের পরিবর্তে স্যারের কাজটা তোমাকে আগে করতে হবে। দ্যাট মিনস তোমাকে রেসপেক্টফুলিটা আগে দিতে হবে, নোর কাজ বা ইয়েস এর কাজটা পরে করতে হবে। চলো একটা উদাহরণ দেখি। The student said, yes sir,
will complete my lesson. The student said, yes sir, I will complete my lesson. তো এখানে ইয়েসও আছে আবার স্যারও আছে। তো আমরা কিছুক্ষণ আগে বলেছি যে ইয়েস স্যার বা নো স্যার থাকলে স্যারের কাজটা তোমরা আগে করবা। তাহলে দ্য স্টুডেন্ট, স্যারের জন্য কি বলেছিলাম? রেসপেক্টফুলি। The student respectfully, yes থাকলে replied in the affirmative. আর যদি এখানে yes না থেকে no থাকতো তাহলে কিন্তু তোমার অ্যাফার্মেটিভের জায়গায় কি হয়ে যেত? নেগেটিভ হয়ে যেত। তাহলে কি আসতো? The student respectfully replied in the affirmative। ওই আগেরটার নিয়মে আমরা এন্ড দ্বারা যুক্ত করে আমাদের এই রিপোর্টেড স্পিচটা তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, আগেরটার মতোই আমরা এন্ড দ্বারা যুক্ত করে অ্যাসার্টিভের নিয়মে আমরা চেঞ্জটা করব। তাহলে এন্ড দ্বারা যুক্ত করি, এন্ড said that, and said that, এখানে স্টুডেন্ট ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। এই আইটাকে আমরা স্টুডেন্ট হি দিয়ে পরিবর্তন করি। যদি তোমরা সি দিয়ে করতে চাও তাও পারো। হি উইল, প্রেজেন্ট টেন্স, উইলকে আমরা পরিবর্তন করব পাস্ট টেন্সে, উড। হি উড কমপ্লিট মাইকে পরিবর্তন করব এই হি অনুযায়ী বা স্টুডেন্ট অনুযায়ী। The student respectfully replied in the affirmative.